নমস্কার, আমি স্নিগ্ধা ঝা আপনাদের সকলকে গল্প সঙ্গীতে স্বাগত জানাই। আজকে শোনাচ্ছি নতুন বউয়ের অবশিষ্টাংশ, কলমে প্রভাত কুমার মুখোপাধ্যায়। আসুন শুরু করি গল্পটি। সপ্তাহ পরে একদিন নির্মলা তার স্বামীকে কহিল, হ্যাঁ গা, এ বাড়ির ভাড়া নাকি 100 টাকা শুনলাম। তুমি যে বলেছিলে 50 টাকা। বসন্ত বলিল, কে বললে তোমায়? বাড়িওয়ালা বাবুর মেয়ে সুহাসের সঙ্গে আমার ভাব হয়েছে কি না? তুমি যখন দুপুরবেলা কাজে বেরিয়ে যাও তখন সে আসে, আমায় লুডো খেলতে শিখিয়েছে। আমরা লুডো খেলি। আজ আমাকে সুহাস জিজ্ঞেস করলে, তোমার স্বামীর মাইনে কত ভাই? আমি বললাম 150 টাকা। সে বললে, কখনো নয়, তোমার স্বামীর মাইনে নিশ্চয়ই বেশি। যার 150 টাকা মাইনে সে কি কখনো মাসে 100 টাকা দিয়ে বাড়ি ভাড়া নিতে পারে? বসন্ত হাসিয়া হাসিয়া বলিল, ও হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আমি এই বাড়ি যখন ভাড়া নিই তখন বাড়িওয়ালা আমায় বলেছিল, অনেক খরচপত্র করে বাড়ি তৈরি করেছি, এ বাড়ির 100 টাকা ভাড়াই আমি ধার্য রেখেছিলাম। কিন্তু 100 টাকা কেউ দিতে চায় না, খালি খালি পড়ে থাকে। তার চেয়ে আপনাকে 50 টাকাই দিচ্ছি, কিন্তু কাউকে বলবেন না। কেউ যদি জিজ্ঞাসা করে তো বলবেন 100 টাকাই ভাড়া। কেননা আপনি যদি অন্য বাড়িতে উঠে যান তাহলে কেউ আর তখন 50 টাকার বেশি দিতে চাইবে না। মেয়েদের পেটে তো আর কথা থাকে না, তাই বোধহয় বাড়িতে বলেছেন 100 টাকা ভাড়া পান। নির্মলা বলিল, ও এতক্ষণে বুঝতে পারলাম। বসন্ত বলিল, আবার যদি এ কথা ওঠে তো তুমি বলো যে হ্যাঁ 100 টাকাই ভাড়া, তবে ওকে তো সব টাকা দিতে হয় না, অর্ধেক বাড়ি ভাড়া অফিস থেকে পান উনি। আচ্ছা, তাই বলবো। প্রাতে বসন্ত যখন আসে তখন বেলা প্রায় 9টা। আসিয়া স্নানাহার করে, তারপর একটু বিশ্রাম করিয়া আবার বাহির হইয়া যায়। কোনোদিন বৈকাল 5টায়, কোনোদিন 6টায় ফিরিয়া আসে। আবার রাত্রি 9টা কিংবা 10টার সময় বাহির হইয়া যায়। প্রথম দিনই সে নির্মলাকে বলিয়াছিল, রাত্রির জন্যে আমার খাবার করো না, অফিসে গিয়ে খাই কি না? রাত্রিতে যারা কাজ করে অফিসেই রোজ তাদের জন্যে খানা তৈরি হয়, অফিসেরই খরচে। সুতরাং নির্মলা একবেলা রাঁধিয়া 2 বেলা খায়। দুর্গাঝি রামার স্বজাতীয়, সে নিজের জন্য ও রামার জন্য রন্ধন করে, সেও একবেলাই রাঁধে। সুতরাং সন্ধেবেলা বাড়িতে উনান জ্বলে না। বসন্ত রামাকে বাজার চিনাইয়া দিয়াছে, বাজার হাট সেই করে। দুর্গাঝি গোয়ালা বাড়ি গিয়া দাঁড়াইয়া থাকিয়া খাঁটি দুধ দোয়াইয়া আনে। একদিন রামা বলিল, জামাইবাবু, আপনার অফিসটি তো আমায় চিনিয়ে দিলেন না, যদি হঠাৎ কোনো দরকার হয় তখন কোথায় যাব? বসন্ত বলিল, আরো দিন কতক যাক, নিয়ে যাব একদিন তোকে সঙ্গে করে। কলকাতার পথঘাট আগে তোর অভ্যাস হোক, নইলে শেষে কি মোটর চাপা পড়ে বুড়ো বয়সে প্রাণটা খোয়াবি? একদিন সন্ধ্যার সময় বসন্ত বাড়ি আসিলে নির্মলা হাসিতে হাসিতে বলিল, ওগো, আজ সুহাস আমায় একটা ভারী মজার কথা বলেছে। বসন্ত জিজ্ঞাসা করিল, কি কথা? ও বলে কি জানো? বলে তোমার স্বামী রোজ রাত্রে বাড়িতে থাকেন না, বাড়িতে খানো না, আর 9টা 10টার সময় চলে যান, আবার পরদিন সেই বেলা 9টায় আসেন। কেন বলো দেখি? আমি বললাম,
কি করবেন ভাই, ছাপাখানার চাকরি, সারা রাত খবরের কাগজ ছাপেন, সকালবেলা কাগজ বের হয়, কাজেই রাতে বাড়ি ফিরতে পারেন না। সে বললে, তুমি ভাই সরল মানুষ, আমার স্বামী যদি আমায় এ কথা বলতেন আমি কিন্তু বিশ্বাস করতাম না। আমি মনে করতাম আমায় বুঝি এই রকম বোকা বুঝি বিলাস পড়েছ? হ্যাঁ, পড়েছি তো। তুমি তো সেই বই কিনে বাপের বাড়িতে আমায় দিয়ে এসেছিলে, কেন বলো তো? বসন্ত বলিল, আচ্ছা, কাল বেলা 2টোর সময় আমি কোথায় ছিলাম? কেন, তুমি তো এইখানেই শুয়ে ঘুমোচ্ছিলে। কাল সারাদিন আমি একবারও বেরিয়েছিলাম বাড়ি থেকে? না, সেই রাত 9টার সময় তো অফিসে গেলে। এ কথা কেন জিজ্ঞাসা করছো গা? একটা ভারী মজা হয়েছে। আজ দুপুরের পর আমি অফিসে গেলে একজন আমায় বললে, কাল বেলা 2টোর সময় মোটরে চড়ে আপনি কোথায় যাচ্ছিলেন? আমি বললাম, কই, আমি তো কোথাও যাইনি, আমি তো কাল সারাদিন বাড়িতেই ছিলাম। সে বললে, বিলক্ষণ, আমি আপনাকে হলদে রঙের মোটরে চড়ে হ্যারিসন রোড দিয়ে যেতে দেখলাম। একজন বুড়ো মতো লোক আপনার পাশে বসেছিল, আর আপনি বলছেন আপনি যাননি। আমি বললাম, নিশ্চয়ই আমি নই। তাহলে আমার মতো চেহারার অন্য কাউকে আপনি দেখেছেন। সে কিছুতেই আমার কথা বিশ্বাস করলে না, বললে, না, নিশ্চয়ই আপনি, ঠিক আপনারই চেহারা, এই রকম পাঞ্জাবি গায়ে, চাদর এই রকম খুলে গায়ে জড়ানো, আপনি ভিন্ন অন্য কেউ হতেই পারে না। ঠিক ভ্রান্তি বিলাস নয়? নির্মলা বলিল, হ্যাঁ তাই তো, ভারী আশ্চর্য তো। কয়েকদিন পরে নির্মলা একদিন সন্ধেবেলা স্বামীকে বলিল, হ্যাঁ গা, তুমি অফিস থেকে অন্য কোথাও গিয়েছিলে কি? বসন্ত বলিল, না, কেন বলো দেখি। সুহাসের মুখে শুনলাম আজ তার বাবা দেখেছেন একখানা হলদে মোটরে চড়ে তুমি হাওড়া স্টেশনের দিকে যাচ্ছ। বসন্ত কিয়ৎক্ষণ নীরব থাকিয়া বলিল, তাই তো, ভারী মুশকিল হলো যে, নিশ্চয়ই সেই লোকটা। আচ্ছা, আমি বাড়ি না থাকার সময় সেই লোকটা এসে তোমায় যদি ডাকে, তুমি তো তাহলে স্বচ্ছন্দে তার সঙ্গে চলে যাবে। নির্মলা শিহরিয়া উঠিয়া বলিল, রক্ষে করো, রক্ষে করো। বসন্ত বলিল, কেন, মন্দ কি? গরিব স্বামীর পরিবর্তে ধনী স্বামী পাবে, মস্ত মোটরে চড়ে চলে যাবে, আমি বেচারি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকব। নির্মলা বলিল, আবার যদি এইসব অকথা কুকথা আমায় বলবে, তাহলে তোমার সঙ্গে কিন্তু আমি আর কথাই কইব না। দেখিতে দেখিতে আশ্বিন মাস আসিয়া পড়িল। সুহাসিনীর স্বামী পশ্চিম হইতে আসিলেন। তিনি বসন্তের সমবয়সী,
দুইজনে আলাপ পরিচয় হইল। সপ্তমী পূজার দিন বেলা 5টার সময় বসন্ত বলিল, আজ আমি এখনই বেরোচ্ছি, আফিসে কাজ বেশি পড়েছে, আজ আর সন্ধেবেলা আমি আসতে পারবো না, কাল একেবারে বেলা 9টার সময় আসব। নির্মলা বলিল, ভালো চাকুরি হয়েছে বাপু। হ্যাঁ, পুজোর কটা দিনও ছুটি নেই? বসন্ত বলিল, ছুটি চুলোই যাক, কাজের আরও বেশি ভিড়। রেল, পোস্ট অফিস, খবরের কাগজের অফিস আর থিয়েটারে যারা চাকরি করে তাদের পালে পার্বণে ছুটি তো নেই, বরং কাজ চতুর্গুণ বেড়ে যায়। স্বামী চলিয়া গেলে নির্মলা সুহাসিনীর নিকটে দুর্গাকে পাঠাইয়া একখানা উপন্যাস আনাইয়া তাহাই পড়িতে বসিল। অন্যদিন সন্ধ্যাবেলা সে গা ধোয়, বস্ত্র পরিবর্তন করে। আজ আর সেসব করিবার কোনো তাগিদ তার রইল না। 6টার সময় সুহাসিনী আসিয়া বলিল, তোমার ঝির কাছে শুনলাম দাদাবাবু নাকি আজ সন্ধেবেলা আর আসবেন না? হ্যাঁ, সে তো সেই 5টার সময় বেরিয়ে গেছে। এক কাজ করবে ভাই? কি? আমরা থিয়েটারে যাচ্ছি, আমার আর মায়ের জন্যে উনি একটা বক্স নিয়েছি। থিয়েটারে যাইবার নিমন্ত্রণ গ্রহণ করিয়া নিজ প্রসাধনে নিযুক্ত হইল। নির্মলা ও সুহাসিনী যখন তাহাদের নির্দিষ্ট বক্সে প্রবেশ করিল, তখন অভিনয় আরম্ভ হইয়া গিয়াছে। দুইজনে বসিয়া নিবিষ্ট চিত্তে অভিনয় দেখিতে লাগিল। প্রথম অঙ্ক সমাপ্ত হইলে আলো জ্বলিয়া উঠিল। সোডা, লেমনেড, পান সিগারেটওয়ালা মহা কোলাহল বাধাইয়া তুলিল। নির্মলা আর সুহাসিনী অন্য বক্সের অধিকারিণী মহিলাগণের বসন ভূষণের পারিপাট্য দেখিতে লাগিল। কোনো কোনো বক্সে মহিলাগণের সঙ্গে 2-1টি পুরুষও বসিয়া আছে। তারপর তাহারা নিম্নে দৃষ্টিপাত করিল। সুহাসিনী হঠাৎ বলিয়া উঠিল, হ্যাঁ ভাই, ওই খুকির বাবা নয়? নির্মলা বলিল, কোথায় কোথায়? ওই যে একেবারে সামনের সিটে, গদিয়াটা বেঞ্চের মাঝখানে। নির্মলা সেই লোকটির পানে নিরীক্ষণ করিয়া বলিল, হ্যাঁ তিনিই তো। তা এখানে তিনি কি করে এলেন? বলে গেলেন যে সন্ধে থেকেই অফিসে নাকি খুব কাজ, আর এখন উনি থিয়েটারে। সুহাস বলিল, তা কিছু আশ্চর্য নয়, খবরের কাগজওয়ালাদের আবার থিয়েটারের অভিনয়ের সমালোচনাও লিখতে হয় কি না? নইলে তারা বিজ্ঞাপন দেবে কেন? ওর অফিস থেকে আর কাউকে না পেয়ে আজ ওকেই পাঠিয়ে দিয়েছে বোধহয়। নির্মলা যেন সান্ত্বনা পাইয়া বলিল, হ্যাঁ তা হতে পারে বটে। খুকি এই সময় বায়না ধরিল,
মা, আমি বাবার কাছে যাব। এখান থেকে আমি বাবাকে দেখতে পাচ্ছি নে, আমি বাবার কাছে গিয়ে বসবো। নির্মলা বলিল, কি করে যাবি? কোথা দিয়ে কোথা যেতে হয় তা কি তুই জানিস? শেষে হারিয়ে যদি দাস? উনি যদি আমাদের দেখতে পান তাহলে নিশ্চয়ই এখানে আসবেন, তখন তুই সঙ্গে যাস। চোখাচোখি হইবার আশায় নির্মলা একদৃষ্টে সেই দিকে তাকাইয়া রহিল, কিন্তু উদ্দিষ্ট ব্যক্তি উপরে চাহিল না। ক্রমে কনসার্ট থামিল, আলো নিভিল, দ্বিতীয় অঙ্ক আরম্ভ হইয়া গেল। দ্বিতীয় অঙ্ক শেষে আলো জ্বলিলে দেখা গেল নিম্নের সে আসন শূন্য, সেখানে কেউই নাই। ক্ষণকাল পরে নির্মলা দেখিল তাহার সম্মুখে বিপরীত দিকের বক্সে তার স্বামী প্রবেশ করিয়া দুইটি মহিলার সহিত কথা কহিতেছেন। উভয়েই যুবতী, একজন স্থূলাঙ্গী, একজন কৃশকায়ী। দুইজনের মাঝখানে একটি 7-8 বৎসরের বালক বসিয়া আছে। দেখিয়া নির্মলা খুব বিস্মিত হইল। সুহাসিনী মুখ টিপিয়া হাসিল। খুকি বলিল, ওই মা, বাবা ওখানে এসেছে, আমি বাবার কাছে যাই। নির্মলা বলিল, যা, গিয়ে ডাকগে যা। বালিকা চলিয়া গেল। নির্মলা সুহাসিনীকে জিজ্ঞাসা করিল, কে ভাই ওরা? উনি ওদের সঙ্গে কথা করছেন কেন? তাও আর বুঝতে পারলে না নেকুরাম? ওদের দুটির মধ্যে একটি তোমার উপসতীন। ওরই আফিসে তো রোজ রাত্রিরে তোমার স্বামী চাকরি করতে যান। নির্মলা স্তম্ভিত হইয়া বসিয়া রহিল, একদৃষ্টে সে বক্সের পানে চাহিয়া রহিল। তাহার যেন কান্না আসিতে লাগিল। অর্ধ মিনিট পরেই দেখিল স্বামী সেই বক্স হইতে বাহির হইয়া অদৃশ্য হইলেন। একটু পরেই খুকি ফিরিয়া আসিল। তার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতেছে। নির্মলা ব্যস্তভাবে তাহাকে কোলের কাছে টানিয়া জিজ্ঞাসা করিল, কি খুকি, কি হয়েছে? খুকি ফোপাইতে ফোপাইতে বলিল, মা, বাবা বললে আমি তোর বাবা নই, বললে আমি তোকে চিনি না বাছা, কার মেয়ে তুই, কোথায় থাকিস বলিয়া সে অভিমানে কাঁদিতে লাগিল। নির্মলা বলিল, ও মা, সর্বরক্ষে, ছি ছি, রাম রাম, কাকে আমার স্বামী বলে মনে করেছিলাম? না রে খুকি, ও তিনি নন। ঠিক তার মতো দেখতে আর একজন মানুষ। তুই তার বুকের কলজে, তোকে কি তিনি বলতে পারেন আমি তোর বাবা নই? সুহাস বলিল, তুমি কি বলছো ভাই, আমি বুঝতে পারছি নে। নির্মলা বলিল, কেন, তোমায় কি আমি বলিনি? বলিনি বোধ হয়। সেই দিন যে তুমি আমায় বলেছিলে একখানা হলদে রঙের মোটর গাড়িতে উনি হাওড়া স্টেশনে যাচ্ছেন, তোমার বাবা দেখে এসেছেন, সে উনি নন। ঠিক ওর চেহারার এই কলকাতায় আর একজন মানুষ আছেন। সে একখানা হলদে রঙের মোটর চড়ে বেড়ায়। ওর কত বন্ধু কত সময় তাকে দেখে উনি মনে করেছেন। উনি সে কথা আমায় বলেছেন। সুহাস বলিল, বলো কি, খুব আশ্চর্য তো। ওই সময় থিয়েটারে ঝিকে সেইখান দিয়া যাইতে দেখিয়া নির্মলা তাহাকে ডাকিয়া বলিল, ও ঝি, তুমি একবার গিয়ে দেখে এসো তো বাছা, একখানা বাড়ির মোটর গাড়ি হলদে রঙের দাঁড়িয়ে আছে কিনা। যদি থাকে তো জিজ্ঞাসা করো কার গাড়ি। আচ্ছা বলিয়া ঝি চলিয়া গেল। কিছুক্ষণ পরে আসিয়া বলিল, হলদে রঙের মোটর দাঁড়িয়ে আছে, বললে ভবানীপুরের হেমন্ত বাবুর গাড়ি। নির্মলা সহাস্যে সুহাসিনীর প্রতি চাহিয়া বলিল, শুনলে তো। কনসার্ট থামিল, আলো নিভিল, তৃতীয় অঙ্ক আরম্ভ হইল।
পরদিন বেলা 9টার সময় বসন্ত বাড়ি আসিলে নির্মলা জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, কাল তুমি থিয়েটারে গিয়েছিলে? বসন্ত সবিস্ময়ে বলিল, থিয়েটারে? তুমি স্বপ্ন দেখছো নাকি? কাল সেই সন্ধে থেকে সকাল 7টা পর্যন্ত মাথার ঘাম মোছবার অবকাশ পাইনি। আমি যাব থিয়েটার দেখতে? তুমি তো বেশ। নির্মলা তখন গত রাত্রির সমস্ত ঘটনা খুলিয়া বলিল। সুহাস প্রথমে কি সন্দেহ করিয়াছিল তাহা এবং ঝি পাঠাইয়া খবর লইবার কথাও বলিল। শুনিয়া বসন্ত বলিল, তুমিও তাহলে দেখেছ তাকে? কি সর্বনাশ! সে যদি তোমায় এসে বলতো চলো বাড়ি যাই, তুমি তো তাহলে স্বচ্ছন্দে তার সঙ্গে চলে যেতে। নির্মলা বলিল, বকো না তো বাবু, যাও। রোজ রোজ একই ঠাট্টা আর ভালো লাগে না। দূর থেকে দেখেছি বলেই আমার ভুল হয়েছিল, কাছে এসে ডাকলে কি আর আমার ভুল হতো? বসন্ত হাসিয়া বলিল, আমার নিজের মেয়ে যখন চিনতে না পেরে তাকে বাবা বললে, আমার শ্বশুরের মেয়ে কি তফাৎ বুঝতে পারত? নির্মলা বলিল, যা হয়ে গেছে তা হয়ে গেছে, আর কখনো আমি তোমার সঙ্গ ছাড়া এক পা বেরোবো না। পূজা অন্তে সুহাসিনী তার স্বামীর সঙ্গে পশ্চিমে চলিয়া গেল। এই নির্বান্ধব পুরীতে নির্মলা একটি সমবয়সী সহৃদয়া সখী পাইয়াছিল। তাহার অভাবে নির্মলার বড়ই কষ্ট হইতে লাগিল। কার্তিক মাসের মাঝামাঝি নির্মলার আর এক বিপদ উপস্থিত হইল। সন্ধ্যার পর যথারীতি বসন্ত অফিসে চলিয়া গেল, কিন্তু তার পরদিন নির্দিষ্ট সময়ে সে ফিরিয়া আসিল না। 10টা বাজিল, 11টা বাজিল, তথাপি স্বামী না আসায় নির্মলা বড়ই উৎকণ্ঠিত হইয়া পড়িল। রামাকে ডাকিয়া বলিল, রামুদা, তুমি একবার অফিসে গিয়ে খবর নিয়ে এসো না। কি হলো, কেন এলেন না, কিছুই তো বুঝতে পারছি নে। রামা বলিল, কতদিন বলেছি, আমাকে কি জামাইবাবু তার অফিস চিনিয়ে দিয়েছেন যে আমি যাব? নির্মলা কাঁদিতে কাঁদিতে বলিল, তাহলে কি হবে রামুদা? বাড়িওয়ালা বাবুকে বলিগে যাই, তিনি বোধ হয় সে অফিস চেনেন, তাকে সঙ্গে করেই নিয়ে যাই। যাও রামুদা, শিগগির যাও। নির্মলা উৎকণ্ঠিতভাবে রামার আগমন প্রতীক্ষা করিতে লাগিল। হঠাৎ মেঝের দরজা খুলিয়া বাড়িওয়ালা বাবুর স্ত্রী আসিয়া প্রবেশ করিয়া বলিলেন, হ্যাঁ বাছা, রামু বলছে আজ ছেলে নাকি বাড়ি আসেনি। হ্যাঁ মা, আমি বড় ভাবনায় পড়েছি, কি হবে মা? ভয় কি, হয়তো কোনো কাজে আটকা পড়েছেন। তিনি বললেন, মেয়েকে জিজ্ঞাসা করে এসো জামাই কোন অফিসে চাকরি করেন, তাহলে উনি এখনই গিয়ে খোঁজ নিয়ে আসবেন। নির্মলা সরোদনে বলিল, খবরের কাগজের অফিসে কাজ করেন মাসিমা। তা তো হলো, কিন্তু কোন খবরের কাগজের অফিসে? ইংরেজি খবরের কাগজ। কিন্তু সে কাগজের নাম কি? ইংরেজি খবরের কাগজ তো অমন কত বেরোয় কলকাতায়। তা জানি নে মা, ইংরেজি খবরের কাগজ তাই জানি। আচ্ছা, কর্তাকে জিজ্ঞাসা করি, দাঁড়াও বলিয়া তিনি চলিয়া গেলেন। 5 মিনিট পরে ফিরিয়া আসিয়া বলিলেন, উনি ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেলেন। বললেন, সমস্ত প্রধান প্রধান ইংরেজি খবরের কাগজের অফিসেই আমি যাব, গিয়ে খোঁজ করব। নির্মলা তখনও আহার করে নাই জানিয়া তিনি তাহাকে খাওয়াইবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। নির্মলা বলিল, না মা, তার খবর না পেলে আমি কিছুতেই খেতে পারবো না, আমার গলা দিয়ে অন্ন জল গলবে না। অবশেষে অনেক কষ্টে তিনি নির্মলাকে 1 গ্লাস শরবত পান করাইয়া গৃহে গেলেন। বেলা 1:30টার সময় বাড়িওয়ালা বাবু ফিরিয়া আসিলেন। তাহার স্ত্রী আসিয়া নির্মলাকে জানাইলেন, কলিকাতায় সমস্ত ইংরেজি দৈনিকের অফিসেই তিনি গিয়াছিলেন,
কিন্তু বসন্ত কুমার বসু কেহ কোথাও চাকরি করে না। নির্মলা কাঁদিতে কাঁদিতে বলিল, আমার বাবাকে এখানে আসবার জন্যে টেলিগ্রাম করে দিতে বলুন। নির্মলা পিতার ঠিকানা বলিয়া দিল। সূর্য অস্ত গেল, সন্ধ্যা হইল, তথাপি বসন্তের দেখা নাই, অথবা তাহার তরফ হইতে কোনো সংবাদও নাই। পিতাও আসিয়া পৌঁছলেন না। রাত্রি 11টার সময় দুয়ারের কড়ায় খটখট করিয়া আওয়াজ হইল। পিতা আসিয়াছেন মনে করিয়া নির্মলা নিজে ছুটে গিয়া দ্বার খুলিয়া দিল। একটি 7-8 বৎসর বয়স্ক বালকের হাত ধরিয়া তাহার স্বামী দাঁড়াইয়া। তাহার চুল উস্কো খুস্কো, মুখ শুকাইয়া আধখানি হইয়া গিয়াছে। সে ভগ্নস্বরে ডাকিল, নির্মল। সেই মুহূর্তে খোলা দরজার ভিতর দিয়া নির্মলা দৃষ্টিতে পড়িল হলদে রঙের বৃহৎ এক মোটর কার বাহির বারান্দার নিম্নে রাস্তার উপর দাঁড়াইয়া রহিয়াছে। নির্মলা একটা অস্ফুট ভীত ধ্বনি করিয়া 2-3 পদ পিছাইয়া গেল। ভয় নেই নির্মলা, তোমারই আমি স্বামী, অন্য কেউ নই। এইমাত্র নিমতলার ঘাট থেকে ফিরছি। সেই দিন থিয়েটারে বক্সে যে রোগা স্ত্রীলোকটিকে দেখেছিলে, সে সত্যিই তোমার সতীন, উপসতীন নয়, আমার প্রথমা স্ত্রী। তাকে পুড়িয়ে এলাম। এই ছেলেটিকেও সেই দিন তুমি বক্সে দেখেছিলে। এই নাও, আজ থেকে খোকা তোমারই ছেলে হলো। বালক এই কথায় হাউমাউ করিয়া কাঁদিতে লাগিল। মুহূর্তে নির্মলা সমস্তই বুঝিতে পারিল। সে ছুটিয়া গিয়া খোকাকে কোলে তুলিয়া লইল। স্বামীর হাতখানি ধরিয়া বলিল, ভিতরে এসো। বসন্ত অথবা হেমন্ত, আসল নাম তো হেমন্তই দুর্ভাগ্যের, বলিল, দাঁড়াও, গাড়িটার ব্যবস্থা করে আসি। বলিয়া সে বাহির হইয়া বলিল, বিনোদ, গাড়ি নিয়ে আবার নিমতলায় যাও। ওদের সব বাড়ি পৌঁছে দিয়ে গাড়ি সেখানেই রেখো। আজ রাত্রে আমি আর খোকা এইখানেই রহিলাম। কাল বেলা 9টার সময় গাড়ি নিয়ে আসবে। নির্মলা রান্নাঘরে গিয়া তাড়াতাড়ি লেবু দিয়া চিনির শরবত প্রস্তুত করিয়া স্বামীকে ও খোকাকে পান করাইয়া বলিল, হ্যাঁ গা, 2টি ভাত চড়িয়ে দি। হেমন্ত বলিল, আমি তো কিছুই খেতে পারবো না, খোকাও বোধ হয় ভাত হতে হতে ঘুমিয়েই পড়বে। দুধ টুধ থাকে তো একটু ওকে খাইয়ে দাও। আজ সারাদিন বোধ হয় তোমার খাওয়া হয়নি না গো? না হওয়ারই মধ্যে। কদিন থেকেই খোকার মা অসুখে পড়েছিলেন। কাল রাত 10টার সময় ভবানীপুরের বাড়ি গিয়ে দেখলাম তার অবস্থা অত্যন্ত খারাপ। জীবনের আশা ডাক্তারেরা ছেড়ে দিয়েছে। সেই তখন থেকে আজ বেলা 3টে অবধি জমে মানুষের যুদ্ধ। 3টের সময় সব শেষ হয়ে গেল। জোগাড় যন্তর করে বেরুতে বেরুতে সন্ধে হলো। আমি না আসাতে তুমি কত ভাবছো, তা মাঝে মাঝে মনে পড়ছে বটে, কিন্তু কাউকে দিয়ে একটা যে খবর পাঠাবো তোমাকে, তা আর পেরে উঠলাম না। তোমারও তো খাওয়া দাওয়া হয়েছে বলে মনে হচ্ছে না। নির্মলা বলিল, দুপুরবেলায় শরবত খেয়েছি। হেমন্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তা আগেই জানি। আচ্ছা দাও, 2টো ভাত চড়িয়ে দাও, 2জনেই খাবো এখন। খুকি কোথায়? সে উপরে ঘুমোচ্ছে। তুমি উপরে চলো। আচ্ছা তাই চলো। দ্বিতলে গিয়া নির্মলা খোকাকে কোলে করিয়া সোফার উপর বসিয়া তাহাকে দুধ ও সন্দেশ খাওয়াইতে লাগিল। হেমন্ত খাটের উপর বসিয়া ঘুমন্ত খুকিকে কোলে তুলিয়া লইয়া তাহার মুখে চুমু খাইতে খাইতে বলিতে লাগিল, মা, আমায় বাবা বললে যে আমি তোর বাবা নই। এই বলে বাছা আমার সেদিন কত কেঁদেছিল। আমি তোর বাবা নই বলতে বুকটা যে ফেটে গিয়েছিল রে সোনা, তাকে তুই জানিস? বলিয়া হেমন্ত ঘুমন্ত মেয়েকে বুকে চাপিয়া ধরিল। পরদিন বেলা 10টার ট্রেনে দত্ত মহাশয় আসিয়া উপস্থিত হইলেন।
সমস্ত ব্যাপার শুনিয়া তিনি কিছুক্ষণ স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন। প্রথমটা জামাতার উপর মনে মনে তাহার খুব রাগ হইল, কিন্তু শেষে যখন শুনিলেন সম্প্রতি ইংলিশম্যানে চাকরি করার কথাটা কল্পিত হইলেও প্রথমে কথিত দালালি ব্যবসাটা খাঁটি সত্য, সে ব্যবসা বিশেষ জাঁকালো রকমের এবং সে ব্যবসা হইতে বাবাজিও বৎসরে লক্ষাধিক টাকা উপার্জন করিয়া থাকেন, তখন তাহার সমস্ত রাগ জল হইয়া গেল। পরদিন দত্ত মহাশয় জামাতাকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বাবাজি, প্রথম যখন তোমার সঙ্গে আমার দেখা তখন তুমি পরিচয়টি গোপন করেছিলে কেন? হেমন্ত বলিল, আজ্ঞে না, নির্মলাকে বাড়ি নিয়ে যাবার জন্যে গঙ্গার ঘাটে আপনি যখন পালকি এনেছিলেন আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন। আমি তখন আমার প্রকৃত নামই বলেছিলাম, হেমন্ত কুমার বসু। বাড়ি নিয়ে গিয়ে আপনি আমায় বসন্ত বসন্ত বলে ডাকতে শুরু করলেন। আমি আর প্রতিবাদ করিনি, কারণ তা করার কোনো দরকার মনে করিনি। তাহলে গরিব সেজেছিলে কেন? আগে কুলীন কায়েতের ছেলে, 30 বছর বয়স হয়েছে, গরিব না সাজলে ততদিন পর্যন্ত আইবুড়ো থাকার কৈফিয়ত কি দিই? আর প্রকৃত কথা জানলে আপনি কি আর সতীনের ওপর মেয়ে দিতেন? নির্মলা এক দীর্ঘ পত্রে সুহাসিনীকে সমস্ত ব্যাপার জানাইল। শেষে লিখিল, তুমি যাহা অনুমান করিয়াছিলে তাহাই সত্য হইয়া দাঁড়াইল। উনি রাত্রে চাকরি করিতে যাইতেন না, আমাকে বোকা বুঝাইয়া হাওয়া খাইতেই যাইতেন বটে। তবে সৌভাগ্যের বিষয় এই যে উহা বিশুদ্ধ বায়ু, দূষিত হাওয়া নহে। পরলোকগতা পত্নীর শ্রাদ্ধক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্মলাকে হেমন্ত এই বাড়িতেই রাখিল। তাহার পর একটা ভালো দিন দেখিয়া হেমন্তের জননী তাহার নতুন বউকে আনাইয়া বরণ করিয়া ঘরে তুলিলেন। ধন্যবাদ গল্পটি শোনার জন্য।